হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ মডার্ন ফিশ ফার্মিং। মাছ পোষা বন্ধ করুন, মাছ চাষ শুরু করুন। মডিউল 5 সিড স্টকিং। এখানে টোটাল 3টি চ্যাপ্টার রয়েছে। চ্যাপ্টার এ সিড স্টকিং, চ্যাপ্টার বি হাউ টু ট্রান্সপোর্ট ফিশ সিড, চ্যাপ্টার সি স্যানিটাইজেশন অফ ফিশ সিড। এই চ্যাপ্টারগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আপনারা পেতে চলেছেন এই ডেমো সেশনের মধ্যে দিয়েই। নমস্কার, আমি দীপায়ন মণ্ডল, ফাউন্ডার অফ bioflocfarming.in। অ্যাডভান্স ট্রেনিং অন মডার্ন ফিশ ফার্মিং টেকনোলজির এই ডেমো সেশনে আপনাকে স্বাগত জানাই। চ্যাপ্টার এ সিড স্টকিং। এখানে টোটাল 6টি কি লার্নিং রয়েছে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ কি লার্নিংটি নাম্বার 5, হাউ টু কালচার ভেরি স্মল সাইজ সিড। অর্থাৎ মাছের একদম ছোট সাইজের যে মাছের পোনাগুলি হয়, সেই মাছের পোনাগুলিকে আপনি কিভাবে কালচার করবেন। কেমন সিড স্টকিং হচ্ছে এই টোটাল বায়োফ্লকের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলি বা অংশগুলির মধ্যে অন্যতম। তার কারণ যখনই আপনি সিড স্টকিং করছেন তখন থেকেই কিন্তু আপনার মাছের কালচারটা কিন্তু আপনার শুরু হচ্ছে। এই সিড স্টকিংয়ের উপরেই কিন্তু আপনাকে নির্ভর করছে আপনার এফসিআর কেমন দাঁড়াবে, আপনার ডিজিজ কেমন আসবে, আপনার গ্রোথ কেমন আসবে, আপনার ফার্ম কতটা সাকসেসফুল হবে। এই সমস্ত কিছু নির্ভর করছে কিন্তু এই সিড স্টকিংয়ের উপর। কারণ সিড স্টকিং করার জন্য আপনাকে প্রথমে ঠিক করতে হয় আপনি কি মাছ চাষ করছেন এবং সেই মাছের হারভেস্টিং সময় কতটা, এফসিআর কেমন ফার্মের প্রয়োজন, সমস্ত কিছু দেখে বুঝে তবে কিন্তু আপনাকে সেই মাছটাকে কিন্তু চাষ করার জন্য মনস্থির করতে হবে। তারপরে গিয়ে তার সিড এনে কিন্তু আপনাকে কালচার করতে হবে। ঠিক এই কারণেই সিড স্টকিংটা সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলির মধ্যে অন্যতম চ্যাপ্টারে পরিণত হয়েছে। আসুন দেখা যাক কিভাবে আমরা এই একদম ছোট সাইজের মাছের পোনাটাকে আমরা কালচার করি। কেমন? তো প্রথমেই যেটা আমি বলছি একদম স্টেপ বাই স্টেপ কীভাবে কালচার করা হয়, সেটা হচ্ছে যখনই আপনি কোনো মাছের পোনা নিয়ে আসবেন, একদম ছোট পোনা, সেক্ষেত্রে আপনাকে কিছু সাবধানতা তো অবশ্যই মেনটেন করতে হবে আপনাকে মাছের পোনাটাকে নিয়ে আসার সময়। এক্ষেত্রে আপনার অবশ্যই জানা দরকার যে বিভিন্ন মাছ যেমন শিঙি আছে, মাগুর আছে, কই আছে, পাঙাশ আছে, তেলাপিয়া আছে, আইএমসি আছে। এরই মধ্যে কিছু মাছ আছে যার কখনো ছোটো পোনা হয় না, ছোটো সাইজের পোনা কিন্তু হয় না। হ্যাঁ, এখন আপনার হয়তো মনে হতে পারে তা হবে কি সেটা একদম 1 ইঞ্চ বা 100 সেন্টিমিটার 100 মিলিমিটার সাইজের মাছের পোনা কি ডাইরেক্ট হয় নাকি? না না না, আমি সেটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি সেই মাছের পোনাগুলি ছোট অবস্থায় কখনো হ্যাচারি থেকে বিক্রি হয় না। যেমন তেলাপিয়া, মনোসেক্স তেলাপিয়া যদি আপনি হ্যাচারি থেকে কিনে নিয়ে আসেন, সেটা আপনি 1000 থেকে 2000 লাইনের মধ্যে মনোসেক্স তেলাপিয়া হ্যাচারি থেকে নিয়ে আসবেন। যদি আপনি 2000 লাইনের আরও ছোট মনোসেক্স তেলাপিয়া যদি আপনি হ্যাচারি থেকে নিয়ে আসেন, তবে সেটা মনোসেক্স তেলাপিয়া নয়, এটা সম্ভব নয়। তার কারণ মনোসেক্স করার জন্যে তেলাপিয়াকে হরমোন খাইয়ে মনোসেক্স তৈরি করার জন্যে বা মনোসেক্সে পরিণত করার জন্যে তার একটা ডোজের পরিমাণ প্রয়োজন হয়। সেই ডোজ কমপ্লিট করতে করতে তেলাপিয়া অর্থাৎ মনোসেক্স তেলাপিয়া 1000 লাইন থেকে 2000 লাইনে এসে যায়। আপনি যদি মনে করেন সুপার গিফট F10 যেটা আর কি সুপার গিফট, ওই তেলাপিয়াটা আপনি কালচার করবেন, ওটাও কিন্তু সেম 1000 লাইন থেকে 1500 লাইন পর্যন্ত কিন্তু চলে আসে। যদি আপনি আরও ছোট মাছের পোনা নিয়ে আসেন তবে নিঃসন্দেহে আপনাকে ঠকতে হবে, সেটা কিন্তু মনোসেক্স নয়। ঠিক আছে, এটা যেমন একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে পাঙাশ কিন্তু একটু বড় সাইজের মাছের পোনাটাই কিন্তু হ্যাচারি থেকে বিক্রি করা হয় এবং ছোট সাইজের মাছের পোনা, বিশেষ করে পাঙাশ মাছ, এটা কিন্তু মানে খুবই কম বিক্রি আর রেয়ার। এবং যারা পুকুরে চাষ করে বা বায়োফ্লকে চাষ করে সেই সমস্ত মানুষেরাও কিন্তু পাঙাশ মাছটা চেষ্টা করে হ্যাচারি থেকে একটু বড় সাইজে কিনে নিয়ে আসতে। কই মাছটা যেটা আপনি পাবেন, সেটা কিন্তু 8000-9000 লাইনেরও কিন্তু আপনি কই মাছ পেয়ে যাবেন। একদম মানে মাছের মানে কেমন যেন মনে হবে যে এগুলি জলের পোকা, এগুলি মাছ নয়, এত ছোট সাইজের। 8000-9000 লাইনের আপনি কই মাছের পোনা পেয়ে যাবেন, শিং মাছের পোনা পেয়ে যাবেন আপনি 4000-5000 লাইনের অ্যাভেলেবেল। আপনি মাগুরের পোনা পেয়ে যাবেন 2000-3000 লাইনের অ্যাভেলেবেল। কেমন? অতএব যে মাছের পোনাটা বাজারে খুব ছোট অবস্থায় বিক্রি হয় সেই মাছের পোনাটাকেই কিন্তু আপনাকে কালচার করতে হবে খুব ছোট। অতএব যেটা ছোট বিক্রি হয় না সেটা আপনি কালচার করবেন কি করে? ঠিক আছে, তো আমাদের এটা হচ্ছে মূল বিষয়। অতএব আপনি যদি আপনার বায়োফ্লক পুকুরে হোক বা বায়োফ্লক ট্যাঙ্কিতে হোক, শিঙি, মাগুর, কই এই 3টি মাছ যদি আপনি চাষ করতে চান, তবে সেটা কিভাবে করবেন একদম ছোট মাছের পোনাকে কালচার, আসুন দেখে নেওয়া যাক।
প্রথমত যে ট্যাঙ্কির মধ্যে আপনি মাছগুলিকে স্টক করবেন সেই ট্যাঙ্কির জলের হাইট, যদি আপনি শিঙি মাছ ব্যবহার করে মানে কালচার করার চেষ্টা করে থাকেন, স্টকিং করেন ছোটো মাছ, সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যাক্সিমাম 8 ইঞ্চি আর মিনিমাম 6 ইঞ্চি, কেমন, ম্যাক্সিমাম 8 ইঞ্চি মিনিমাম 6 ইঞ্চি কিন্তু জলের হাইট থাকবে যদি আপনি শিঙি মাছ স্টক করেন। যদি আপনি মাগুর মাছ স্টক করেন সেক্ষেত্রেও কিন্তু 8 ইঞ্চি থেকে 12 ইঞ্চি, এটা কিন্তু স্টকিং হাইট, জলের হাইট বলছে। কিন্তু যদি আপনি মোটামুটি মাগুর মাছ আপনি 4000 লাইনে নিয়ে এসছেন, শিঙি মাছ আপনি 3000 4000 লাইনে নিয়ে এসছেন, সেক্ষেত্রে যদি আপনি কই মাছ নিয়ে আসেন 8000 9000 লাইন, সেক্ষেত্রে কিন্তু 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি। যদি আপনি কই মাছটা নিয়ে আসেন 3 থেকে 4000 লাইন, সেক্ষেত্রে কিন্তু আপনি 12 ইঞ্চি পর্যন্ত জল রাখতে পারেন। এখন আপনার মনে হতে পারে যে আমি শিং মাছের ক্ষেত্রে, কই মাছের ক্ষেত্রে, মাগুর মাছের ক্ষেত্রে আমি জলের হাইট আমি এতটা কম কেন বললাম। তেলাপিয়ার ক্ষেত্রে কিন্তু এতটা কম রাখা হয় না, পাঙাশের ক্ষেত্রে এতটা রাখা হয় না, আইএমসির ক্ষেত্রে এতটা রাখা হয় না, শোল মাছের ক্ষেত্রে রাখা হয় না, কোনো মাছের ক্ষেত্রে রাখা হয় না, চিংড়ির জন্যও রাখা হয় না। হ্যাঁ, চিংড়ি যখন একদম ছোট থাকে, মানে যখন সাইজটা মানে এতটাই ছোটো যে আপনি ঠিকমতো চোখে দেখতে পাবেন না, তখন কম রাখা হয়, তারপরে কিন্তু রাখা হয় না। এই মাছগুলির একটা বৈশিষ্ট্য, বিশেষ করে শিঙি, মাগুর, কই, এই যে তিনটি এই মাছগুলির একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা একদম ট্যাঙ্কের বটম লেয়ার থেকে নিয়ে একদম জলের সারফেস লেয়ার পর্যন্ত বারবার উপরে উঠে আসবে এবং এয়ার থেকে, অর্থাৎ এখানে যে বায়ুটা রয়েছে এই এয়ার থেকে অক্সিজেন নিয়ে এরা পুনরায় কিন্তু জলের মধ্যে ডুবে যাবে, পুনরায়। এটা কিন্তু এদের বাই নেচার, এটা এদের বৈশিষ্ট্য, এরা এরা ইচ্ছাকৃতভাবে করে না, এটা এদের বৈশিষ্ট্য, এরা এটা করে, সেটা ছোট সাইজের হোক বড় সাইজের হোক যেমনই সাইজের হোক না কেন, কেমন। অতএব যদি ছোট অবস্থায় এদেরকে যদি একটা প্রচুর জলের হাইটকে যদি বারবার যদি এদের ক্রস করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এদের স্ট্রেস চলে আসে। আর স্ট্রেস যখনই চলে আসবে তখনই মনে রাখবেন যে আপনার কালচারে ডিজিজ ঢোকার জন্য দরজাটা খুলে গেছে। স্ট্রেস এমনই একটা জিনিস যে ডিজিজকে প্রবেশের করার জন্য দরজাটা খুলে দেয়। অতএব এই মাছগুলি যাতে কোনোভাবে স্ট্রেসে এসে যায় সেই দিকটাকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, যে কোনোভাবে যেন স্ট্রেসে না আসে, কেমন। ঠিক এই কারণে জলের হাইটটা আপনি মেনটেন করছেন। জলের হাইট মেনটেন করার পর আপনাকে মেনটেন করতে হবে এরিয়েশন। এরিয়েশনটা আপনি কি করবেন, এই ট্যাঙ্কের সমস্ত জায়গায় কিন্তু আপনি এরিয়েশন দিয়ে দেবেন না। তার কারণ যখন আপনি মাছটাকে ট্রান্সপোর্ট করছেন, যেহেতু ছোট মাছ, যদি অল্প দূরত্বেও যদি আপনি ট্রান্সপোর্টেশন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এরা স্ট্রেচে চলে আসে, একটা জানের একটা ধকল থাকে, স্ট্রেচে চলে আসে, কারণ জল প্রচণ্ড নড়তে থাকে জার্নির সময়। সেই কারণে এদেরকে কি করতে হয়, তুলনামূলকভাবে একটা শান্ত শিষ্ট পরিবেশ দেওয়ার চেষ্টা করতে হয়, যেখানে জল কিন্তু শান্ত, জল খুব বেশি নড়াচড়া করছে না। ঠিক এই কারণে ট্যাঙ্কির কোনো একটা সাইডে অথবা কোনো দুটো সাইডে জাস্ট নর্মাল এরিয়েশন, খুব বেশি হাই এরিয়েশন নয়, কিন্তু নর্মাল এরিয়েশন দিয়ে রেখে দিতে হয়। চেষ্টা করতে হয় যে একটা বড় অংশের জায়গা, সেই জায়গায় জলটা যেন একদম শান্তশিষ্ট পরিবেশ থাকে। অর্থাৎ কোনো মাছের যদি শান্তশিষ্ট পরিবেশে প্রয়োজন হয়, সে কিন্তু এই জায়গাটাকে, এই স্পেসটাকে কিন্তু সে নিজেই ঠিক করে নেবে এবং এখানে এসে চুপচাপ দাঁড়িয়ে যাবে। এবং যদি কোনো মাছের একটু অশান্ত পরিবেশ বা এরিয়েশনের প্রয়োজন হয়, সে কিন্তু এরিয়েশনের দিকে অটোমেটিক কিন্তু চলে যাবে। এটা করে দেখেছি, আপনি করে দেখুন, আপনি প্র্যাকটিক্যালি আপনি নিজে চোখে দেখতে পাবেন। এছাড়াও এই যে মাছগুলি, বিশেষ করে শিঙি এবং মাগুর, কই মাছও কিছুটা, এরা কিন্তু মানে প্রচণ্ড ভীতু মাছ, এরা কিন্তু লুকোতে ভালোবাসে। অতএব আপনি যে ট্যাঙ্কের মধ্যে এই মাছগুলিকে স্টক করবেন, চেষ্টা করবেন প্রায় এর অর্ধেকটা, প্রায় পুরোটা না হলেও চলবে, প্রায় এর অর্ধেকটা অথবা 1/3 জায়গা জুড়ে আপনি কি করবেন, কোনো কালো ত্রিপল বা এমন কোনো কিছু দিয়ে ঢেকে দেবেন, যে তার নিচে গিয়ে মাছগুলি যেন লুকাতে পারে। অর্থাৎ লুকাতে পারে বলতে কি, সেই মাছগুলি, যেহেতু জলটা খুবই পরিমাণটা কম, বুঝবেন ব্যাপারটা, যেহেতু জলের পরিমাণটা খুবই কম, আপনি জলের ওপরে গিয়ে যখনই তাকাবেন মাছগুলিকে দেখার জন্য, আপনি সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মাছেরাও কিন্তু জলের মধ্যে থেকে আপনাকে দেখতে পাচ্ছে। আপনাকে যতবার সে দেখতে পাবে ততবার কিন্তু সে ভয়ে লুকানোর চেষ্টা করবে। অতএব সে যদি আপনাকে দেখতে না পায়, তবে কিন্তু ভয়ে আর কিন্তু মানে ছোটাছুটি করবে না। অতএব যদি আপনি কোনো কালো ত্রিপল বা এইরকম ধরনের কোনো কিছু যদি আপনি জলের উপরে ফেলে দেন, আপনি দেখবেন আপনার একটা মাছও এই ওপেন এরিয়ায় নেই। হ্যাঁ থাকবে, যে খুবই দুর্বল, যে অসুস্থ, যে ডিজিজ আক্রান্ত, একমাত্র সেই থাকবে, অথবা কেউ খাবার খুঁজতে এসছে সেই থাকবে। বাকি যত মাছ আছে আপনার সব এই ত্রিপলের নিচে গিয়ে লুকিয়ে পড়বে। এটা শিং মাছের ক্ষেত্রে আপনি করে দেখুন,
প্র্যাকটিক্যাল হাতে নাতে পেয়ে যাবেন। আর এরা কিন্তু এখানে কমফোর্টেবল ফিল করবে। আর যখনই কেউ কমফোর্টেবলে বসবাস করে, সেটা মাছ হোক বা অন্য কোনো প্রাণী, তখন তার সমস্ত কিছু ডাইজেশন সিস্টেম, গ্রোথ রেট, ইমিউনিটি পাওয়ার, অ্যাক্টিভিটি সমস্ত কিছু ভালো থাকে। অর্থাৎ আমাদের মাছ চাষের মূল টার্গেট হচ্ছে তাদেরকে একটা উপযুক্ত পরিবেশ দিয়ে যতটা পরিমাণে সুযোগ সুবিধা দেওয়া যায়। কেমন? তো এভাবে আপনি কি করছেন, প্রথমে জলের হাইট মেনটেন করছেন, আপনি এরিয়েশন সিস্টেম লাগিয়ে দিচ্ছেন, আপনি কি করছেন ট্যাঙ্কের জল অর্ধেকটা ঢেকে দিচ্ছেন। এবার আপনাকে কি করতে হবে, সলিনিটি মেনটেন করতে হবে। এই জলের সলিনিটি কেন মেনটেন করতে হবে? এই আয়োডিনের জন্য। এই আয়োডিন কি করবে, মাছের সঙ্গে যদি কোনো রকম কোনো ব্যাকটেরিয়া, যদি কোনো রকম কোনো প্যারাসাইট, কোনো রকম প্যাথোজেন কোনো কিছু যদি মাছের সঙ্গে হ্যাচেরি থেকে যদি এসে যায়, সেখানে কিন্তু এই আয়োডিন কিন্তু সেই যে ব্যাকটেরিয়া, প্যাথোজেন, প্যারাসাইট যা কিছু আছে, ফাঙ্গাল ইনফেকশন যা কিছু, তাদেরকে কিন্তু নিউট্রালাইজ করতে শুরু করবে। এবং সেই সঙ্গে মাছেদের যে একটা লং জার্নি হয়েছে, লং জার্নির জন্য যে স্ট্রেস এসছে, সেই স্ট্রেস কিন্তু এই লবণ অর্থাৎ সল্ট, এ কিন্তু মাছের সেই স্ট্রেসকে দূর করার জন্য খুব বেশি কিন্তু কার্যকরী। অতএব দুটো দিক থেকে কিন্তু আপনি বেনিফিট পাবেন লবণের জন্য। প্রথমত একটা স্যানিটাইজেশনের একটা ব্যাপার থাকে, ডিজিগনিফিশের একটা ব্যাপার থাকে, আর দ্বিতীয়ত মাছের স্ট্রেস দূর করার জন্য কিন্তু আপনি লবণটা পেয়ে যাচ্ছেন, যেটা আপনার খুবই প্রয়োজন। এবার আপনাকে কি করতে হবে, মাছের পোনাটাকে আপনি যদি প্লাস্টিকের প্যাকেটে করে নিয়ে আসেন, অক্সিজেন প্যাকেটে, তবে ঠিক এভাবেই কিন্তু আপনার ট্যাঙ্কের জলের ওপরে কিন্তু রেখে দিতে হবে। কেন রাখতে হবে? তার কারণ হচ্ছে আপনার প্যাকেটের মধ্যে যে জলটা আছে তার টেম্পারেচার, ট্যাঙ্কির মধ্যে যে জলটা আছে তার টেম্পারেচার, এই দুটো টেম্পারেচার কখনো এক হওয়া সম্ভব নয়। যদি এমনটা হয় যে দুটোর জলের টেম্পারেচারের ডিফারেন্স একটু বেশি, সেক্ষেত্রে যখনই আপনি এই মাছের পোনাটাকে সরাসরি আপনি এই ট্যাঙ্কের জলের মধ্যে আপনি স্টক মানে ছেড়ে দেবেন, তখনই দেখবেন টেম্পারেচার শকের জন্য আপনার মাছে কিছুটা মোর্টালিটি এসে গেছে। হ্যাঁ, এটা খুবই নর্মাল। আপনি দেখবেন চেক করে কোনটার উষ্ণতা বেশি, কোনটার উষ্ণতা কম, ইট ডাজ নট ম্যাটার। অর্থাৎ এই জলটার উষ্ণতা বেশি না এই জলটার উষ্ণতা বেশি, সেটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স কতটা, এটাই হচ্ছে মূল বিষয়। কেমন? তো এই যে আননেসেসারি মোর্টালিটি, এটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের কি করতে হবে, প্যাকেট সমেত আমাদের এই ট্যাঙ্কের জলের উপরে রেখে দিতে হবে। টেম্পারেচার অ্যাডজাস্ট হবে, মোটামুটি ধরে নিতে হবে যে 30 মিনিট থেকে 1 আওয়ার টেম্পারেচার অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর আপনি সিড স্টকিং করবেন। এখন আপনার মনে হতে পারে যে আপনি হাঁড়িতে করে নিয়ে এসেছেন, এই হাঁড়িতে করে নিয়ে এসেছেন, আপনি তো প্লাস্টিক প্যাকেটে আনেননি। এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনাকে এটাই করতে হবে, এই যে ট্যাঙ্কের জল, এই ট্যাঙ্কের জলটা কি করতে হবে, আপনার এই হাঁড়ির মধ্যে প্রবেশ করাতে হবে। কতটা? অর্ধেক। অর্থাৎ এই হাঁড়ির মধ্যে যদি আপনার টোটাল 10 লিটার জল, সরি এটা 6 হয়ে গেছে, 10 লিটার জল যদি থাকে এই হাঁড়ির মধ্যে, তবে এই ট্যাঙ্কি থেকে আপনাকে 5 লিটার জল নিয়ে এই হাঁড়ির মধ্যে প্রবেশ করাতে হবে। তবে কি হবে, টেম্পারেচার কিছুটা মেনটেন হবে। তারপর এই হাঁড়ি থেকে সেই জলটা আবার বাইরে ফেলে দিতে হবে, পুনরায় আবার জল নিয়ে এই হাঁড়ির মধ্যে প্রবেশ করাতে হবে। এবার টেম্পারেচার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এবার এই হাঁড়ি থেকে নিয়ে আপনার সিডটা আপনার এই ট্যাঙ্কিতে স্টকিং করতে হবে। এভাবেই কিন্তু হাঁড়িতে টেম্পারেচার মেনটেন করতে হবে। আর আপনাকে বলবো, মাছের পোনা যখন খুবই ছোট থাকে তখন আপনি কোনো রকম কোনো পটাশিয়াম পারম্যাঙ্গানেট হোক অথবা অন্য কোনো আদার্স ইনগ্রেডিয়েন্ট হোক, সে সমস্ত কোনো কিছু দিয়ে স্যানিটাইজেশন করতে যাবেন না। তার কারণ স্যানিটাইজেশন যে ধকলটা, সেই ধকল কিন্তু এরা অনেক সময় নিতে পারে না। সরি, স্যানিটাইজেশনের যে ধকলটা সেটা কিন্তু নিতে পারে না, যে কারণে অনেক সময় আননেসেসারি মোর্টালিটি শুরু হয়ে যায়। স্যানিটাইজেশন কোনো প্রয়োজন নেই, আপনি সরাসরি অ্যান্টিবায়োটিক ব্যবহার করুন আপনার স্টকিং ট্যাঙ্কে। এই অ্যান্টিবায়োটিকটাকে সরাসরি ব্যবহার করুন আপনি, সরাসরি, কোনো অসুবিধা নেই। এ কী করবে, যত রকম ব্যাকটেরিয়া আছে সমস্ত ব্যাকটেরিয়াগুলিকে কিন্তু মেরে দেবে, আপনার স্যানিটাইজেশনের প্রয়োজন নেই। তাহলে আপনি কি করছেন, টপিকে ফিরে আসছি। তবে আপনি কি করছেন, জলের টেম্পারেচারটাকে কিন্তু আপনি অ্যাডজাস্ট করছেন, অ্যাডজাস্ট করার পর সেই মাছটাকে কিন্তু আপনি এর মধ্যে স্টক করছেন। যখনই আপনার ট্যাঙ্কিতে স্টক হয়ে যাচ্ছে, তখনই মোটামুটি তখন থেকে নিয়ে 24টা ঘন্টা আপনি কিন্তু ওদেরকে খেতে দেবেন না, একদমই না। 24 ঘন্টা পরে গিয়ে কিন্তু আপনি ওদেরকে খেতে দেবেন।
যেহেতু খুবই ছোট, অতএব ডাস্ট এটাই আপনাকে দিতে হবে। তো ডাস্ট খাবারটা যখন আপনি দেবেন তখন সরাসরি ডাস্ট কিন্তু আপনি জলের উপরে ছিটিয়ে দেবেন না। এক্ষেত্রে কিন্তু আপনার খাবার নষ্টের পরিমাণটা অনেক বেশি হবে, বরং মাছেরাও ঠিকঠাক খেতে পারবে না, অ্যাডজাস্ট হবে না, সুষম আহার পরিপূর্ণভাবে কিন্তু এরা খেতে পারবে না। এটা একটা প্রবলেম তৈরি হবে এবং আপনার জল কিন্তু খুব দ্রুত নষ্ট হবে। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিডিং ট্রে ব্যবহার করতে হবে। ফিডিং ট্রে ফিডিং ট্রেটা অনেকটা দেখতে ঠিক এই রকমই, একটা মশারির নেট জাতীয় কোনো কিছু দিয়ে একটা ট্রে মতো তৈরি করে এর ওপরে কি করা হয়, খাবারের বল, অর্থাৎ আপনি যে খাবারটা যেটা ডাস্ট সেটা জলের সঙ্গে মেখে নিয়ে একটু কাদা কাদা বা মন্ড মতো তৈরি করে জাস্ট বলের মতো গোল পাকাতে হবে। গোল পাকিয়ে আপনি জাস্ট এই ট্রের ওপরে আপনি রেখে দেবেন। ট্রেটা মোটামুটি আপনি চেষ্টা করবেন 2 ফিট বাই 2 ফিট বা 2.5 ফিট বাই 2.5 ফিট একটা ট্রে তৈরি করতে, একটু বেশি স্পেস, যাতে সমস্ত মাছের পোনা একই সঙ্গে এসে ট্রে থেকে কিন্তু আপনার খাবারটা যাতে খেতে পারে সেই জন্যে। তো এভাবে যখন আপনি খেতে দেবেন তখন আপনার জল নষ্ট হওয়ার পরিমাণটা খুব কম হবে, আপনার খাবার নষ্ট হওয়ার পরিমাণটা খুবই কম হবে, মাছেরা কিন্তু প্রচুর পরিমাণে খেতে পারবে এবং একই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রচুর পরিমাণে খেতে পারবে। অর্থাৎ এমনটা নয় যে আপনার জলের মধ্যে খাবারটা পড়ছে, ওকে ছুটে গিয়ে খেতে হচ্ছে, অন্য একটা জায়গায় আবার ছুটে যেতে হচ্ছে, এমনটা নয়। ও চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়ে থেকে খেতে পারবে, অর্থাৎ যাকে বলে পেট ভর্তি করে খেতে পারবে। ঠিক আছে। তো এভাবে আপনি যখন ওদেরকে খেতে দেবেন, তো খেতে দেওয়ার পরে কিছুটা খাবার তো অবশ্যই আপনার নষ্ট হবে, কিছুটা, সেটা খুবই সামান্য। এই জন্য আপনাকে কি করতে হবে, জলের প্যারামিটার বজায় রাখার জন্য আপনাকে জল এক্সচেঞ্জ করতে হবে। তার কারণ এখানে কিন্তু আপনি কোনো রকম কোনো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কিন্তু ব্যবহার করছেন না জলের প্যারামিটার, অর্থাৎ যে ট্যান গ্রো হচ্ছে জলের মধ্যে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য। অতএব এখানে একটাই আপনার রাস্তা থাকবে, সেটা হচ্ছে ওয়াটার এক্সচেঞ্জ। আপনি খুব বেশি হলে 30% ওয়াটার এক্সচেঞ্জ করতে পারবেন অ্যাট এ টাইম। যখন আপনি ওয়াটার এক্সচেঞ্জ করছেন, 100 লিটার যদি আপনার জল থাকে তবে 30 লিটার জল আপনি বাইরে বের করে দিয়ে পুনরায় আবার 30 লিটার জল কিন্তু আপনি ট্যাঙ্কের মধ্যে প্রবেশ করাবেন। আপনি কিন্তু এটাই করবেন, 30 লিটারের উপরে কিন্তু যাবেন না, অর্থাৎ 30% এর উপরে যাবেন না। হ্যাঁ, এটা করতে পারেন যে আপনি মর্নিংয়ে 20% করেছেন ওয়াটার এক্সচেঞ্জ, আপনি ইভিনিংয়ে 20% করেছেন ওয়াটার এক্সচেঞ্জ। অ্যাকচুয়ালি জল যদি আপনি প্রচুর পরিমাণে চেঞ্জ করেন না, সেক্ষেত্রে মাছেদের উপরে একটা জলের কেমিক্যাল ব্যালেন্সের একটা এফেক্ট চলে আসে। সেটা অনেক বড় টপিক, অনেক বড় টপিক, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো সেই কারণে আমি আপনাকে বলছি আপনি জাস্ট এটা মেনটেন করুন, 30%-এর বেশি এক্সচেঞ্জ করবেন না। আর যদি কখনো করতেই হয় একদম ব্যতিক্রম ঘটনা, অর্থাৎ আপনাকে ট্রিটমেন্ট করতে হচ্ছে, মেডিসিন দিতে হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি বাধ্য, আপনার কিছু করার নেই, কারণ ওটাই ট্রিটমেন্ট। ঠিক আছে। আর যখন আপনি এই ওয়াটার এক্সচেঞ্জ করবেন, আপনি কিন্তু সলিনিটিটা কিন্তু ঠিকঠাক মেনটেন করবেন। পরবর্তীতে যতটা জল আপনি বাইরে বের করে দিচ্ছেন ততটা কিন্তু আপনি সলিনিটি মেনটেন করবেন। ও হ্যাঁ, এক্ষেত্রে আরও একটা কথা যেটা বলতে হয়, সেটা হচ্ছে এই যে সলিনিটিটা আমি আরেকটু ভালো করে ক্লিয়ার করে দিই। সলিনিটি যেটা মেনটেন করার কথা আমি বলেছিলাম যে 0.3 PPT থেকে 0.7 PPT। এখন আপনাদের কাছে একটা কনফিউশন আসতে পারে যে 0.3 PPT 0.7 PPT। আমি প্রথমেই বলি, 1 PPT মানে হচ্ছে 1000 লিটারে 1 লিটার, অর্থাৎ 1 লিটার না, 1 কেজি, 1 কেজি বাই 1000 লিটার। কেমন? প্রতি 1000 লিটারে 1 কিলোগ্রাম লবণ মানে হচ্ছে 1 PPT। 0.3 PPT মানে হচ্ছে 300 গ্রাম লবণ। 0.7 PPT মানে হচ্ছে 700 গ্রাম লবণ। আপনার মাছ যখন খুবই ছোট থাকবে, অর্থাৎ আপনার মাছ যখন থাকবে হচ্ছে 4000 লাইন, 5000 লাইন বা 3000 লাইন, তখন আপনি 0.3 PPT থেকে আপনি শুরু করবেন সলিনিটি মেনটেন করা। যেমন যেমন ওরা বড় হবে তেমন তেমন আপনি সলিনিটি পরিমাণ বাড়াতে পারেন। যদি এমনটা হয় যে শিং মাছের পোনা আপনি নিয়ে এসছেন 1000 লাইন বা 1500 লাইন, সেক্ষেত্রে আপনি 0.5 থেকে 0.7 PPT পর্যন্ত আপনি সলিনিটি মেনটেন করতে পারেন। পরবর্তীতে যখন আপনার 1000 লাইনেরও কম চলে আসবে, আপনি বায়োফ্লকের জলে সেটাকে যখন স্টক করতে শুরু করবেন, তখন কিন্তু সেখানে 1 PPT তো অলরেডি আপনি মেনটেন করেই রেখেছেন। কেমন? এটা হচ্ছে কিন্তু এটা শুধুমাত্র শিঙি মাছ নয়, আপনি মাগুর মাছের ক্ষেত্রে সেম ফলো করবেন। কই মাছের ক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি প্রথমেই 0.5 PPT আপনি সলিনিটি মেনটেন করতে পারেন। 0.5 PPT প্রথমেই হোক না 8000 লাইন, কোনো সমস্যা নেই।
হ্যাঁ, 0.5 পিপিটি আপনি প্রথমেই ব্যবহার করতে পারেন এবং পরবর্তীতে ধীরে ধীরে আপনি একটা লং টাইমের জন্য 0.5 পিপিটি ব্যবহার করুন। তারপর যখন ওরা 2000 লাইন বা 2500 লাইনে চলে আসবে তখন আপনি 0.7 পিপিটি ব্যবহার করুন বা 0.8 পিপিটি ব্যবহার করুন। পরবর্তীতে যখন 1500 বা 1000 লাইনে চলে আসবে তখন আপনি 1 পিপিটি ব্যবহার করুন। কেমন? এভাবেই কিন্তু আপনি সলিনিটি মেনটেন করবেন। ঠিক আছে, তো সলিনিটি সম্পর্কে বুঝিয়ে বলেছি, আমি চলে আসছি আমাদের আবার পুরোনো টপিকে। তো আপনি কিন্তু যখন ওয়াটার এক্সচেঞ্জ করবেন তখন কিন্তু আপনি এই যতটা জল চেঞ্জ করছেন সেই অনুযায়ী কিন্তু আপনি সলিনিটি মেনটেন করবেন, এটা কিন্তু মাস্ট, চাই কিন্তু। কেমন? চলে আসছি আমাদের এই সিড স্টকিং সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের পরের পেজে চলে আসছি। হ্যাঁ, যখন আপনি এই যে ফিডিং করাচ্ছেন, আপনি তাদের ওয়াটার এক্সচেঞ্জ করাচ্ছেন, আপনি লবণ মেশাচ্ছেন, আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, সমস্ত কিছু করছেন, তখন কিন্তু আপনি এদের যে ফিডিং হ্যাবিট এটা কিন্তু অবজার্ভ করবেন। অবশ্যই অবজার্ভের প্রয়োজন আছে। অবজার্ভ করবেন, গ্রোথ রেট অবজার্ভ করবেন, বিহেভিয়ার অবজার্ভ করবেন, এমনকি যদি কোনো ডিজিজ আসতে শুরু করে সেই ডিজিজের সিমটমগুলি আপনি খেয়াল করবেন। যেমন শিং মাছের ক্ষেত্রে এদের মাথায় কিন্তু একটা করে সাদা স্পট পড়তে শুরু করে এবং লাল স্পট পড়তে শুরু করে শিং মাছের ক্ষেত্রে। কই মাছের ক্ষেত্রে এদের গায়ে কিন্তু সাদা স্পট পড়তে শুরু করে কিন্তু। এটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনের মানে সূত্রপাত। এগুলি আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি কখন? যখন এদেরকে আপনি ফিডিং করাবেন। যেহেতু আপনার জল ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার, একদম জল পরিষ্কারই রাখছেন আপনি, অতএব এদেরকে আপনি খুব সুন্দরভাবে দেখতে পাবেন। যখন খাবার খাওয়াবেন তখন এরিয়েশন অফ করে দেবেন। জল একদম শান্ত, মাছেরা খেতে এসছে, একটা জায়গায় দাঁড়িয়ে চুপচাপ, কোথাও লুকিয়ে নেই আপনার সেই ত্রিপলের নিচে, তখন কিন্তু এদেরকে খুব সুন্দরভাবে কিন্তু আপনি দেখতে পাবেন। তখন কিন্তু খুব ভালোভাবে আপনাকে অবজার্ভ করবেন। কখনও কিন্তু তাদেরকে এইভাবে হাতে তুলবেন না কিন্তু, এভাবে তুলবেন না, ফ্রিকোয়েন্টলি এভাবে তুলবেন না কিন্তু। এক্ষেত্রে কিন্তু এরা কিন্তু খুব ভীতু প্রাণী। এরা যদি ভয় পেয়ে যায় তবে কিন্তু এরা মোটামুটি ফিড স্টপ করে দেবে কিন্তু। এরা যদি মোটামুটি ভয় পেয়ে যায়, যেমন একটু ছোট মাছের পোনাকে আপনি চেষ্টা করবেন একদিন একটু গ্রেডিং করার জন্য, আপনি পুকুরের মধ্যে নামবেন অথবা নেট দিয়ে মাছ তুলে গ্রেডিং করবেন একটু ছোট মাছের পোনাকে। আপনি দেখবেন যে তার 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এমনকি 5 ঘন্টা পরেও খেতে দিয়ে দেখবেন যে খাইনি, যদিও বা খায় খুবই কম, সামান্য সামান্য পরিমাণে খেয়েছে। এটা কিন্তু ছোট অবস্থায় এতটাই কিন্তু মানে ভয়ের কারণে এরা কিন্তু ফিডিং অফ করে দিতে থাকে। মানে যে কোনো সময় একটু ভয় পেয়েছে, ফিডিং অফ। অতএব এদেরকে জাস্ট দূর থেকে দেখবেন, আপনার ধরে দেখার কোনো প্রয়োজন নেই। আর ফিডিং স্টপ হলে কিন্তু আপনার গ্রোথ রেটের ওপরে সবথেকে বেশি এফেক্ট পড়বে, সবথেকে বেশি। তার কারণ এই যে সময়টা, এই সময়টা কিন্তু এরা বডি ওয়েটের 20% থেকে নিয়ে 25% পর্যন্ত কিন্তু খাবার খেতে থাকে। বডি ওয়েটে 20 থেকে 25% পর্যন্ত এই টাইমটা এদের গ্রোথ রেট থাকে সব থেকে মারাত্মক এবং ভয়ঙ্কর। এই টাইমটা কোনোভাবেই গ্রোথকে হ্যাম্পার করতে দেওয়া যাবে না। অতএব আপনি দূর থেকে দেখুন, তোলার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো এভাবে আপনি দেখুন, পরবর্তীতে যখন এদের সাইজ ঠিকঠাক এসে যাবে, বায়োফ্লকের পুকুরে হোক বা আপনার বায়োফ্লকের ট্যাঙ্কিতে শিফট করার মতো, তখন আপনি তাদেরকে শিফট করে দেবেন। কেমন? ততক্ষণ পর্যন্ত। আর যেহেতু আপনার কাছে লং টাইম মানে রয়ে যাচ্ছে আর কি এই সিটগুলি একটা কালচার ট্যাঙ্কে, অতএব এখানে নতুন করে ডিজিজের কোনো সম্ভাবনা থাকে না। তখন আপনি ওখান থেকে যখন মাছগুলিকে তুলে আপনি বায়োফ্লকে শিফট করবেন তখন আর আপনার স্যানিটাইজেশনের প্রয়োজন পড়বে না। তবুও যদি মন চায় আপনি স্যানিটাইজেশন করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আপনার মাছ, আপনার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আপনার লবণ, যত ইচ্ছা আপনার। ঠিক আছে, তো এভাবেই কিন্তু আমাদের এই ছোট মাছের পোনাকে কিন্তু কালচার করা হয়ে থাকে। তো সমস্ত টেকনিক্যাল বিষয়গুলি তো আমি বুঝিয়ে বললাম। আশা করি প্রতিটা ইনফরমেশন আপনাদের খুব ভালো কাজে লাগবে। ঠিক আছে, এছাড়াও আমাদের চ্যাপ্টার বি যেটা রয়েছে এই ডেমো সেশনে, হাউ টু ট্রান্সপোর্ট ফিশ সিড, এখানে 3টি কি লার্নিং বা নাম্বার 1 প্রিকশন হ্যাভ টু বি ফলো। হ্যাঁ, এটা ঠিকই যে যখন আপনি সিড ট্রান্সপোর্টেশন করছেন তখন যাতে ডাইরেক্ট সানলাইট আপনার সিডের মানে জলের মধ্যে না আসে, আপনি কোনো ক্লোরিনযুক্ত জল রাস্তার মধ্যে, অর্থাৎ আপনাকে আসতে হচ্ছে, আপনাকে ওয়াটার এক্সচেঞ্জ করতে হবে, আপনি হাঁড়িতে করে নিয়ে আসছেন, কোনো ক্লোরিনযুক্ত জল অর্থাৎ পৌরসভার জল বা কোনো পিউরিফায়ার বা অর্থাৎ নল থেকে যে জলগুলি আসছে সেগুলি অ্যাভয়েড করুন। কল থেকে জল দিয়ে দিন,
কেমন? এছাড়াও আরও বিভিন্ন প্রিকশন থাকে, সেগুলিকে আপনাকে ফলো করতে হয়। সেগুলি সম্পর্কে আর অল্প দূরত্বে যদি ট্রান্সপোর্টেশন হয় সেটা আপনি কিভাবে করবেন, যদি লং ডিস্টেন্স ট্রান্সপোর্টেশন হয় সেটাই বা আপনি কিভাবে করবেন, এই সমস্ত বিষয় সম্পর্কে খুবই বিস্তারিতভাবে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে এই চ্যাপ্টার বিতে। এছাড়াও আমাদের চ্যাপ্টার সি, স্যানিটাইজেশন অফ ফিশ সিট, এখানেও তিনটি কি লার্নিংয়ের মাধ্যমে যে আমাদের কেন স্যানিটাইজেশন করতে হবে অবশ্যই জানা দরকার, যে আমরা যেটা করছি আমরা কেন করব। শুধুমাত্র যে জাস্ট ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে, ব্যাস এটুকুই। নাম্বার 2, হাউ টু স্যানিটাইজেশন ফিশ সিট অ্যান্ড বাই হুইচ ইনগ্রিডিয়েন্ট। অর্থাৎ আমরা কি কি পদার্থ দিয়ে বা কি কি কেমিক্যাল দিয়ে বা ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমরা স্যানিটাইজেশন করব এবং কিভাবে করব। এছাড়াও নাম্বার 3, এটা হচ্ছে হাউ টু মেক 10 ডে স্যানিটাইজেশন। এই হাউ টু মেক 10 ডে স্যানিটাইজেশন অর্থাৎ 10 দিনের এই যে স্যানিটাইজেশন প্রসিডিওরটা, এটা এতটাই এফেক্টিভ, এতটাই কার্যকরী, এটা এতটাই হেল্পফুল যে আপনি যখনই একবার এই 10 ডেজ স্যানিটাইজেশন প্রসিডিওরটা খুব ভালোভাবে জানতে পারবেন, আপনি আর কখনোই কুইক স্যানিটাইজেশন করবেন না। আপনি আগে মাছের পোনা নিয়ে এসে 10টা দিন ধরে স্যানিটাইজেশন করবেন, তারপরে গিয়ে আপনি সিড স্টকিং করবেন। এবং সেটা কিভাবে করতে হবে 10 দিনের এই স্যানিটাইজেশনটা, সেটা সমস্ত কিছু টু দি পয়েন্ট ধরে ধরে বিস্তারিত আলোচনা করে এই চ্যাপ্টার সিতে বর্ণনা করা আছে। কেমন? ডেমোস্ট্রেশনের এই ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে এই সিরিজের ইন্ট্রোডাকশন ভিডিওটি আপনি অবশ্যই দেখবেন। এছাড়াও বিস্তারিত জানার জন্য আপনি আমাদের ওয়েবসাইট www.bioflogfarming.in ভিজিট করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওতে এই পর্যন্তই। নমস্কার।